হৃদয় পুড়ে জমবে যখন প্রেমের অভিমান, দূরে যাওয়া গাইবে তখন ঘরে ফেরার গান। কাজের শেষে প্রিয়জনের দেখতে হাসি মুখ, ঘর যে সবার নিবেদনে ফেরায় শান্তি সুখ। গোধূলি রং পাখির নীড়ে আছে ফেরার টান, জীবনে তাই সকলেই গায় ঘরে ফেরার গান। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আগের দিন জানিয়েছিলাম যে আমরা আজকেও নতুন একটা অভিজ্ঞতা অর্জন করতে চলেছি, আর সেটা হলো আজকে আমরা নতুন এয়ারলাইনে করে কলকাতা যাব। নতুন মানে ব্র্যান্ড নিউ কোনো এয়ারলাইন নয়, আমরা আজকে এই প্রথম চড়বো আর কি, আর সেটার নামও ভি দিয়ে স্টার্ট। সে নামটা না হয় একটু পরে বলছি, তার আগে টার্মিনাল 2 এর ভেতরটা আরও একবার দেখিয়ে দিই তোমাদেরকে। প্রত্যেকটা কোণা যেন অনেক রিসার্চ আর প্ল্যানিং করে নিখুঁতভাবে ডেভেলপ করেছে, এত সুন্দর করেছে দেখতে। আর নতুন বলে এখনও এত পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর এই সুন্দর জিনিসটা যাতে সারা জীবন সুন্দর থাকে সেটার গুরুদায়িত্ব কিন্তু আমাদেরই উপর। আমরা যাচ্ছি বিস্তারা করে। প্রথমে ভি দিয়ে স্টার্ট বলে প্যানিক করছিলাম, কারণ ওদেশ থেকে এদেশে আসার সময়ও ভি দিয়ে এয়ারলাইন ভার্জিন আটলান্টিক করে এসেছিলাম, যার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। 4টে বোর্ডিং পাস, আমাদের চেক ইন ডান, পুরো টায়ে 60 কেজি হয়েছে। আমরা ভাবছিলাম যদি বেশি না দিতে হয়, কারণ এখন পার্কে একটা কেজিতে 600 টাকা করে এক্সট্রা নিচ্ছে, তো সেই অনুযায়ী এরা গ্রুপ চেকিং করে দিল বলে বেঁচে গেলাম। নাহলে একটা সুটকেসে বেশিই ছিল, সেই অনুযায়ী 60 কেজির মধ্যেই হয়ে গেছে। আবার বেঁচে গেছি বলো। ইন্টারন্যাশনাল গেলে এখান দিয়ে ডিপার্চার, আর ডোমেস্টিক হচ্ছে এদিকে। ছোট, তুই ইন্টারন্যাশনাল চলে যাচ্ছিস কেন? না ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক তো ছোট, আপনার ইন্টারন্যাশনাল চলে যাচ্ছে। ভাবো ইন্টারন্যাশনাল তো আবার কলকাতা থেকে। চলো লেটস গো। এই ভিস্তারা এয়ারলাইন শুনলাম খুব ভালো, আর ভালো রেটিংও আছে, আর খাবার দাবারও নাকি বেশ ভালোই দেয়, তো দেখা যাক। আরে বাস, যত ভেতরে যাচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর কোনো ভাষা নেই বলার। সিকিউরিটি চেকিং ডান, সব ল্যাপটপের চার্জার, মোবাইলের চার্জার ঢোকানো বার করানো। এটা আমাদের ইয়েতেও করে, কলকাতাতেও করে, দেখেছি আমি আগের বারে যখন ফিরলাম সেই সময় সব অ্যাডাপ্টারগুলো বার করা করেছিল। এই একটা বিশাল চাপের জিনিস, এর জন্যই তাড়াতাড়ি আসা, কারণ আস্তে সুস্থে সব জিনিস গুনে বার করা, গুনে ঢুকানো, একটা জিনিস হারালেই মুশকিল। সত্যি এই সিকিউরিটি চেকিংটা আমার সব থেকে বিরক্তিকর লাগে, কিন্তু তারপর যা দেখলাম। এই টার্মিনালে এখনো অবধি দেখা দ্য বেস্ট জিনিস এই ওয়াটারফল। দেখে আর আওয়াজ শুনে কেউ বুঝবেই না যে এটা কোনো এয়ারপোর্টে আর্টিফিশিয়ালি বানানো হয়েছে। মনে হচ্ছে পাহাড়ে বা জঙ্গলে বেড়াতে বেড়াতে সম্মুখীন হয়েছে কোনো জলপ্রপাতের সামনে। আর এটা দেখার জন্য এয়ারপোর্টে কেন কোনো লোক নেই যে পোজ মেরে ফটো বা ভিডিও বানাচ্ছে না। কত বড় ক্যাকটাস দেখলে! আরেকটু সামনে এগিয়ে আছে অনেক অমূল্য সম্পদ, যেটা কিনা কোনো এয়ারপোর্টে দেখতে পাবো কেউ আশাই করতে পারে না। কত হাজার হাজার বছরের পুরনো সব আর্টিফ্যাক্টস আর অ্যান্টিক পিস, আর এগুলো ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কর্তৃপক্ষ প্রদর্শন করতে পেরেছে আমাদের দেখানোর জন্যই, একমাত্র কর্ণাটক গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি, মিউজিয়ামস অ্যান্ড হেরিটেজের সহায়তায়। নাহলে এখনকার দিনে আর মিউজিয়ামে কোথায় যাওয়া হয় বলো? আমরা আস্তে আস্তে ডিপার্চারের গেটের দিকে যাচ্ছি, আর যেতে যেতে সব বিদেশি ব্র্যান্ডের আউটলেট, বিদেশের খাওয়ার দোকান, কফি শপ সব চোখে পড়ছে। তিন্নি ওর প্রিয় পিএফ চ্যাং দেখে ওই দিকে চলে যাচ্ছিল, আর আমি কসমেটিকের দোকান দেখে ওই পথে। দেখতে গেছিলাম যে কেমন দাম, আসলে ওদের সেই সব ব্র্যান্ডেড কসমেটিকের কেমন দাম আইডিয়া আছে মোটামুটি, কিন্তু আমাদের দেশে কেমন দাম সেটার কোনো আইডিয়া নেই। তো সেটা দেখতে গেছিলাম, কিন্তু দেখতে পেলাম না, কারণ তখন সবে দোকানটা খুললো। আরে ওয়াও, এটা কি বলো তো? এটা হলো লাউঞ্জ এরিয়া। বাইরে থেকে এত সুন্দর, তাহলে ভেতরটা কত সুন্দর হবে সেটাই ভাবছি। হার্ড রক ক্যাফেও আছে দেখছি, তবে এখন সবে 11টা বাজে বলে ক্যাফে খালি একদমই না সেটা। ভেতরে দেখলাম ভালোই লোকজন আছে, আর ওই দিকটা ক্রস করতেই দেখতে পেয়ে গেলাম আমাদের ডিপার্চার গেট। বাহ, কি সুন্দর হাতের কাজ! প্রথমে ভেবেছিলাম মেটাল দিয়ে তৈরি, কিন্তু কাছে গিয়ে দেখলাম কাঠের।
জায়গায় জায়গায় এরকম সুন্দর সুন্দর আর্টওয়ার্ক দিয়ে সাজিয়ে রেখে নিজেদের ঐতিহ্য বজায় রেখেছে। আর এমনিতেই সাউথ ইন্ডিয়ার প্রতি আমার বরাবর একটা টান আছে। এখানকার সব কিছুই আমার ভালো লাগে, খাওয়ার বলো, সিনেমা বলো, সিনিক বিউটি বলো, সব। আমাদের গেট পড়েছে D4, সামনেই আছে। তার আগে ওয়েটিং এরিয়াতে বসে কিছু টুকটাক খাবার খেয়ে নেব। দিদি সকালে ধোসা খাইয়ে পাঠিয়েছিল, আর সাথে দিয়ে দিয়েছিল কুকিজ, বিস্কুট আর কেক। তো ওইগুলোই খাবো, ভারী কিছু খাবো না, কারণ ফ্লাইটে উঠেই খাবার দেবে। তবে খাবারটা ফ্রি নয়, কিন্তু পেইড লাঞ্চ, কিন্তু অপশানস আছে খুব ভালো, একদম ইন্টারন্যাশনাল লেভেলে, যেটা কিন্তু অন্যান্য ডোমেস্টিক এয়ারলাইনে পাইনি কখনো। ওখানে জাস্ট ওই ইনস্ট্যান্ট খাবারগুলোই থাকে দেখেছি, তাই ওই খাবার দেখে কখনো ইচ্ছা হয়নি যে কিনে খাই। D4 পৌঁছতে না পৌঁছতেই ঘটলো এক হুলুস থুলুস কাণ্ড। ভাগ্যিস তুমি দেখলে না, সবাই বসে থাকতো। হ্যাঁ, গোয়া চলে যেত সত্যি। অ্যানাউন্স করেনি, হঠাৎ করে D11 করে দিয়েছে। ওই তো D11 দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি ভাবছি কি হলো বাবা, এই তো জাস্ট দেখেই উঠলাম, তার মধ্যে চেঞ্জ করে দিল। ভাবো কাণ্ড। প্রথম থেকে D4 আমাদের ডিপার্চারে গেট ছিল, ওটা দেখেই আমরা এসকেলেটরে করে নিচে নেমে গেলাম গেটের সামনে। দেখি কলকাতা যাওয়ার সব লোকেরা বসে আছেন D4-এই। আমার কি মনে হলো বোর্ডে কলকাতার পাশে অন্য গেট দেওয়া আছে। ডাবল চেক করতে গিয়ে দেখি হ্যাঁ, আমাদের ফ্লাইট নাম্বার, আমাদের টাইমিং সব এক, কিন্তু গেট নাম্বার হয়ে গেছে D11। আমি অতগুলো লোকের সামনেই D4 চেঞ্জ হয়ে গেছে এই বলে চেঁচাচ্ছি, আর ওদের বাবা বলছে তুমি কি পাগল, 1 সেকেন্ড আগে দেখলাম D4, তারপর উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট কেউ চেঞ্জ করে দেবে? তখন আমি আবার চেক করলাম, ওকেও চেক করতে বললাম, আর তখন সবাই প্যানিকড হয়ে গেছিল। সত্যি তো চেঞ্জ হয়ে গেছে কখন কেউ বুঝতেই পারেনি। ভাগ্যিস আমি দেখলাম তখন অনেক বাঙালি অবাঙালি লোকজন আমাকে থ্যাঙ্কস বলে যাচ্ছে। প্রচুর বয়স্ক কাপলরাও ছিলেন যারা নিশ্চিন্তে বসেছিলেন, অ্যানাউন্সমেন্ট না হলে ওনাদের পক্ষে বোঝাও মুশকিল ছিল। কি আশ্চর্য সত্যি। আরেকটু হলে সবাই গোয়া পৌঁছে যেতাম, কারণ D4 দিয়েছিল গোয়া যাওয়ার ফ্লাইট। তবে বুঝতে পারলাম না ওরা কেন কোনো কমিউনিকেট করলো না। এই মিসকমিউনিকেশনের জন্য কারোর ফ্লাইট মিসও হয়ে যেতে পারতো। আলটিমেটলি আকাশে উড়লাম, আর গন্তব্য কলকাতা। আজকে আকাশে প্রচুর মেঘ আছে, তাই টার্বুলেন্সও হচ্ছে প্রচুর। তাই ফ্লাইটের স্টেবিলিটি না আসা পর্যন্ত দেবে না আমাদের খাওয়ার। আর খাওয়ার ছাড়া এই ডোমেস্টিক ফ্লাইটে কী করে টাইম কাটাবো বলো? টিভিও তো থাকে না যে সময় কাটবে। তবে এই ফ্লাইটের সিট আর স্পেস দুটোই বেশ কমফোর্টেবল। সিটগুলো বড় আর লেদারের, বেশ মোটা মোটা গদির মতন বলে আরও বেশ ভালো লাগছে। কি অপূর্ব লাগছে না? মেঘগুলো কাটিয়ে যখন পরিষ্কার আকাশের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, তখন মনে হচ্ছে এর থেকে উজ্জ্বল আর কোনো ছবি হয় না। যাক বাবা, আলটিমেটলি আসলো বহু প্রতীক্ষিত জিনিসটি, যেটার জন্য আমরা তীর্থে কাকের মতো চেয়ে চেয়ে দেখছিলাম এয়ার হোস্টেসগুলোর দিকে, যে কখন তারা আমাদের এই প্রাপ্য জিনিসটি দিয়ে যাবে। তো আমরা নিয়েছিলাম নন ভেজিটেরিয়ান মিল। তাতে ছিল একটা গুঁড়ো চায়ের প্যাকেট, একটা ছোট্ট আমুল বাটারের প্যাকেট, একটা বার্ন, ডেজার্টে একটা স্পঞ্জ কেক, আর মেইন মিলে কি আছে সেটা দেখি চলো। মেইন মিল দেখে তিন্নি খুবই খুশি। বেচারি এতদিন কাঁচকলা সেদ্ধ খেয়ে এসছে, এই ফ্লাইটের খাবার যাতে খেতে পারে। আর মেইন মিলে ছিল চিকেন বিরিয়ানি আর চিকেন বাটার মশালা। আমাদের প্লেট একদম সাফ সুতরা দেখে বুঝতেই পারছো যে কতটা টেস্টি হয়েছিল। সত্যি দারুণ টেস্ট ছিল, সাথে স্পঞ্জ কেকটাও এক কথায় অসাধারণ ছিল। মেইন মিল খাওয়ার 30 মিনিট পর চা কফি দেওয়ার কথা ছিল, কিন্তু এত টার্বুলেন্স হচ্ছিল তো সব কিছু হোল্ডে রাখলো, আর চা কফি দিল ঠিক নামার 20 মিনিট আগে। ওই দেখো, দেখা যাচ্ছে আমার শহর কলকাতাকে। এখানেও দেখছি খুব মেঘ করেছে, চারিদিক যেন কুয়াশায় ঢাকা। যদিও খবরে রোজই দেখছি যে কলকাতায় রোজই মেঘ করছে, কিন্তু বৃষ্টি হওয়ার নাম নেই, আর গরমটা শুধুই বাড়ছে। আস্তে আস্তে মেঘগুলো যখন সরে গেল, শহরটিকে আরও স্পষ্টভাবে দেখতে পেলাম। ব্যাস, সেফলি ল্যান্ডেড টু কলকাতা। নো ডাউট খুব ভালোভাবে ল্যান্ড করলো। ওভারঅল বিস্তারার এক্সপিরিয়েন্সটা দারুণ হলো, অবশ্যই সবাইকে রেকমেন্ড করার মতনই এয়ারলাইন। এরপর আমরা বাসে উঠলাম। বাসে করে যাব আমরা অ্যারাইভেল গেটে। প্লেন থেকে নেমেই প্রথম গরম দারুণ উপভোগ করলাম। মনে হচ্ছিল যেন আমাদের তান্দুরি বানানো হবে বলে কেউ 180 ডিগ্রি সেলসিয়াসে প্রি হিট করা ওভেনে ঢুকিয়ে দিয়েছে।
আমাদের ফ্লাইট 20 মিনিট ডিলে করেছিল ছাড়তে, তাই পৌঁছালামও 20 মিনিট পর। এখন বাজে প্রায় 3:25, আর বাস থেকে নেমেই সেই চিরাচরিত ধাক্কাধুক্কি, কে আগে যাবে কে পরে যাবে সেটা ফেস করলাম, যেটা কি না মনে করে দিল কলকাতা আছে কলকাতাতেই। আমাদের সব লাগেজ নেওয়া কমপ্লিট, এবার গাড়ি ধরে বাড়ি যাওয়ার পালা। তবে এবার একটু অন্যরকম লাগছে, কারণ আগেরবার পর্যন্ত আমাদের এয়ারপোর্ট থেকে নিতে এসেছিলেন আমার শ্বশুরমশাই, কিন্তু এইবার বাবা নিতে আসতে পারলেন না, শরীরে এখন আর আগের মতন বল নেই বলে। আসলে গত বছর বাবার শরীরের উপর দিয়ে ঝড় বয়ে গেছে, তাতে বাবার শরীর কিছুটা ভেঙে গেছে, তাই আমরা উবের করে বাড়ি ফিরবো বলে ঠিক করলাম। ওই যে দূরে মেইন গেট দেখতে পাচ্ছ, ওখানে বাবা দাঁড়িয়ে থাকতেন, তাই আমাদের চোখটাও বারবার ওই দিকেই চলে যাচ্ছে। এয়ারপোর্টের একদম সামনেই উবের স্ট্যান্ড থেকে উবের বুক করলাম একদম বাড়ি পর্যন্ত। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না উবেরের জন্য, 4:15-তে আমাদের উবের চলে এলো। কিন্তু অফিস টাইমে ফিরছি আর প্যাক প্যাক আওয়াজ শুনে বুঝতেই পারছো যে রাস্তায় কি জ্যাম। কেমন নিন্নি কইরি চুপটি করে বসে আছে। এবার ভাইয়া নিতে আসতে পারেনি বল, তাই আমাদেরকেই ওয়েট করে এখন যেতে হচ্ছে। বারবার সেই একই কথা মাথায় আসছে, কিন্তু সব কিছু মেনে নেওয়া ছাড়ার কোনো উপায়ও নেই। যাই হোক, ড্রাইভার দাদা আমাদের বিরাটির এগুলি নিমতার সেগুলি দিয়ে মারাত্মক ঝাঁকুনি খাইয়ে তারপর নিয়ে এসে পড়লো এই কল্যাণী এক্সপ্রেসে। আগের বছরে তোমাদের দেখিয়েছিলাম যে কী সুন্দর ডেভেলপমেন্ট হয়েছে, আর এবারে এসেও দেখছি আরও সুন্দর ডেভেলপমেন্ট হয়েছে। কল্যাণী এক্সপ্রেস থেকে বেরিয়ে এসে ঢুকে পড়লাম ব্যারাকপুরে। ব্যাস আর মিনিট 15 মতন বাকি, আর ওইদিকে মা ফোন করে যাচ্ছে কখন আমরা বাড়ি আসব। ডান দিকে সেই টেকনো গ্লোবাল হসপিটাল, যেখানে বাবা ভর্তি ছিলেন গত বছর, সেই সব দিনগুলোর কথা ভাবলে গায়ে এখন ভয় কাটা দেয়। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়াতে ঢুকে পড়েছি। আর একটু এগিয়ে গেলেই মেয়েদের পুরনো স্কুলের রাস্তা, কিন্তু উবের তো ভেতর দিকের রাস্তা দিয়ে নিয়ে যাবে না, তাই দেখাতে পারলাম না। একসময় রোজ যাতায়াত ছিল এই রাস্তা দিয়ে। আর ডান দিকে চলে গেল 3 দিন নাচের স্কুল শাহানা, খুবই নামকরা ইনস্টিটিউট, শুধু দেশে না বিদেশেও ছড়িয়ে পড়েছে এর নাম, আর মাত্র 5 মিনিটের রাস্তা। তিন্নির বন্ধু কাম ঠাম্মি মুখের হাসি বলে দিচ্ছে কত খুশি। সে কোথায় ঘুমাচ্ছে? আমি 5:30 সন্ধ্যে দিয়েছি। গত 1 মাসের মধ্যে 3টে মহাদেশ আর 4টে শহর অতিক্রম করার পর এসে পৌঁছালাম আমার শহর কলকাতায়। আফটার অল হোম সুইট হোম। ইন্টারন্যাশনাল কি ডোমেস্টিক, যে কোনো জার্নি খুব ক্লান্তিকর, তাই আপাতত রেস্ট নিয়ে দেখা হবে কাল সকালে। গুড মর্নিং ব্যারাকপুর। কলকাতা আসার পর আমাদের এই প্রথম সকাল, আর ওদেশ থেকে সবার জন্য টুকিটাকি গিফট এনেছি, কিন্তু কলকাতাবাসীদের জন্য নিয়ে আসলাম এই বৃষ্টি। আশা করি এই গিফট সকলের ভালো লেগেছে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে আমার পেজ আর প্রোফাইল ফলো করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। নমস্কার।